গত পর্বে আমরা মহাদেবের পবিত্র ধাম ওঙ্কারেশ্বর এবং মামলেশ্বর দর্শন সম্পূর্ণ করে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাত্রা করছি মা নর্মদার তীরে অবস্থিত আর এক ঐতিহাসিক তীর্থক্ষেত্র মহেশ্বরের উদ্দেশ্যে। এ হলো সেই বিখ্যাত নগরী যেখানে ইতিহাসের প্রতিটি অধ্যায়ে জড়িয়ে আছে রানী অহল্যাবাই হোলকারের গৌরব গাথা। তার সাথে পবিত্র নর্মদার প্রতিটি ঢেউ যেন বয়ে নিয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দী বয়ে নিয়ে আসা ঐতিহ্যকে। কেমন এই মহেশ্বর, কি কি দেখার আছে এখানে, আর কেনই বা এই শহরকে মধ্যপ্রদেশের অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক শহর বলা হয়? আমার মতন আপনাদের মনেও নিশ্চয়ই এইসব প্রশ্নগুলোই জাগছে। তাই চলুন এই সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে প্রথমে আমরা ফিরে যাই ওঙ্কারেশ্বরের ধর্মশালাতে। ওখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করব। ওঙ্কারেশ্বর ঘাট থেকেই সুন্দর একটা সূর্যোদয়ের সাক্ষী হলাম আজকে আমরা। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। অল্প হাঁটা পথেই আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে। এখান থেকে একটা অটো নিয়ে চললাম ওঙ্কারেশ্বরের নতুন বাস স্ট্যান্ডে। সকালবেলায় রাস্তার দুধারের দোকানপাটগুলো সবে সবে খুলতে শুরু করেছে। আরও কিছুটা আসার পর আমরা চলে এলাম ওঙ্কারেশ্বর বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকেই অনেক জায়গার বাস পাওয়া যায়। আমরা 9:30টার বাসে উঠে পড়লাম। একদম ঠিক সময়ে বাস ছেড়ে দিল ডিপো থেকে। এখান থেকে মহেশ্বরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। অসাধারণ এদিকের পরিবেশ, প্রচুর চাষের জমি এখানে। একের পর এক রাস্তা পেরিয়ে এবং দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে। প্রায় 3 ঘন্টা বাস জার্নি করে আমরা নেমে পড়লাম মহেশ্বরের বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের পাশের দোকান থেকেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবারে আমরা সোজা রাস্তা ধরে চললাম নর্মদার তীরের দিকে। 2-4টে হোটেলে খোঁজখবর নিয়ে আমরা ঢুকে পড়লাম কৃষ্ণা প্যালেসে। চলে এলাম রুমে। বেশ সুন্দর রুমটা, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। এই রুমের ভাড়া নিল প্রতিদিন 1000 টাকা করে। বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম হোটেলে। এরপর হোটেল থেকে খবর পেয়ে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চলে এলাম বাকে বিহারী মন্দিরে। খুব ভালো ব্যবস্থা, অনেকে একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। মূল্যের ওপর নির্ভর করে এখানে প্রসাদের বিভিন্ন ভাগ রয়েছে। প্রসাদ গ্রহণ করে ফিরে এলাম রুমে। আজ আসার সময় বেশ জার্নি হয়েছে, আর খাবার পর শরীরটা একেবারে ছেড়ে দিয়েছে। তাই বাকি সময়টুকু আজকে রেস্ট নেব। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল 7টার মধ্যেই বেরিয়ে পড়েছি নর্মদার বিভিন্ন ঘাট দর্শন করতে। সকাল সকাল কিন্তু ঘাটগুলো দর্শন করতে বেশি ভালো লাগে, তাই না বলুন? হাঁটতে হাঁটতে আমরা প্রথমে এসে পৌঁছে গেলাম এখানকার বিখ্যাত সামনের ঘাটের কাছে। এই সকালের মিঠেল রোদে ঘাটটাকে বেশ সুন্দর লাগছে। ঘাটের পাশের মন্দিরগুলো ঘাটের প্রাচীনত্বের প্রমাণ দিচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে, কারণ এখান থেকেই নর্মদা নদীর মাতৃসুলভ স্নিগ্ধতাকে বেশ অনুভব করা যাচ্ছে। অনেক ভক্তকেই এখানে স্নান করতে দেখলাম। ঘাটের পাশেই আছে মা নর্মদার মন্দির। হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মন্দিরের দিকে।
গর্ভমন্দিরে মহাদেব ও মা নর্মদার মূর্তি রয়েছে। সামনের ঘাট পরিদর্শন করে এবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এখানকার সবচেয়ে বিখ্যাত অহল্যাবাই ঘাটে। রানী অহল্যাবাই হোলকার তার রাজধানী মহেশ্বরে আনার পর তিনি নর্মদার তীরে বহু ঘাট নির্মাণ করেন। এটি সেগুলোর মধ্যে অন্যতম। এখানকার ঘাট লাগোয়া মহেশ্বর দুর্গের পটভূমি, বিশাল পাথরের সিঁড়ির সাথে নর্মদা নদীর শান্ত প্রবাহ এই ঘাটকে ভারতের অন্যতম সুন্দর নদী তীরবর্তী তীর্থস্থানে পরিণত করেছে। ঘাটে রানীর পূজিত শিবলিঙ্গ আজও দেখতে পাওয়া যায়। ভাবতেও গায়ে শিহরণ লাগছে। এই ঘাটেই একসময় রানী অহল্যাবাই হোলকার নর্মদা মায়ের পুজো করতেন এবং প্রতিদিন রাজকার্যের আগেই প্রার্থনা করতেন বলে প্রচলিত আছে। আজও এই ঘাটে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় অসংখ্য ভক্ত এখানে মা নর্মদার পুজো, স্নান ও আরতিতে অংশ নেন। অসাধারণ অসাধারণ পরিবেশ চারদিকে। এই সব কিছু ভাবতে ভাবতে এবারে আমরা এগিয়ে চললাম আরো সামনের দিকে। কাশী বিশ্বনাথ ঘুরতে গেলে আমরা যেমন অনেকগুলো ঘাট দেখার সুযোগ পাই, এখানেও কিন্তু সেরকম অনেক বিখ্যাত ঘাট আছে দর্শন করার জন্য। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ ঘাটে। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরকে স্মরণ করেই রানী এই ঘাটের সৃষ্টি করেছিলেন বলেই মনে করা হয়। কাশী বিশ্বনাথ ঘাটের ঠিক ওপরেই রয়েছে মহাদেবের মন্দির। আমরা মন্দির দর্শন করার জন্য ধীরে ধীরে ওপর দিকে উঠে গেলাম। ওপরের দিকে এসে দেখলাম মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং গর্ভ মন্দিরে মহাদেব পূজিত হচ্ছেন। ভীষণ শান্তি জায়গা এগুলো। মহাদেবকে প্রণাম করে ধীরে ধীরে চলে এলাম আবার কাশী বিশ্বনাথ ঘাটে। কাশী বিশ্বনাথ ঘাট এবং মহাদেব মন্দির দর্শন করে এবারে আমাদের গন্তব্য মহেশ্বরের রানী অহল্যাবাইয়ের কর্মযজ্ঞের সাক্ষী বহনকারী অহল্যা ফোর্টে। কাশী বিশ্বনাথ ঘাট থেকে অহল্যা ফোর্টের দূরত্ব মাত্র 300 মিটার। হাঁটতে হাঁটতে 5 মিনিটের মধ্যেই চলে এলাম একদম গেটের কাছে। এই অহল্যা ফোর্টের অপর নামই কিন্তু মহেশ্বর দুর্গ। এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক দুর্গ নয়, এটি রানী অহল্যাবাই হোলকারের শাসন, ভক্তি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এক জীবন্ত নিদর্শন। 1725 সালে মহারাষ্ট্রের চণ্ডী গ্রামে রানীর জন্ম হয়েছিল। ভাগ্যের জোরে মালওয়ার শাসক মালহারার ও হোলকারের পুত্র খান্ডেরাও হোলকারের সঙ্গে বিয়ে হয়। স্বামী ও শ্বশুরের মৃত্যুর পর 1767 সালে তিনি মালওয়া রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তার রাজ্য পরিচালনার সুবিধার জন্যই ইন্দোর থেকে রাজধানী মহেশ্বরে নিয়ে এসেছিলেন। রানীর ন্যায়পরায়ণ শাসন ও জনকল্যাণমূলক কাজের জন্য আজও তিনি লোকমাতা নামে পরিচিত। তিনি এখান থেকে প্রায় 3 দশক রাজত্ব পরিচালনা করেছিলেন। আজও এখানে তার রাজ পরিচালনার সভা রয়েছে। তবে এই দুর্গটি কিন্তু রানীর তৈরি নয়, 1600 শতকে শাসক সুলতান রাজবাহাদুরের তৈরি। রানীমা সেই দুর্গকেই নিজের প্রয়োজনে সম্প্রসারণ, সংস্কার ও রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করেন। অহল্যা ফোর্ট ভালোভাবে দেখে নিয়ে এবারে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এই ফোর্টের আরও একটু সামনের দিকে অহলেশ্বর মন্দির দেখার জন্য। পৌঁছে গেলাম ধীরে ধীরে মন্দির চত্বরে। নর্মদা নদীর তীরে অসাধারণ এক পরিবেশে এই মন্দিরটি গড়ে তুলেছিলেন রানী অহল্যাবাই হোলকার। তিনি প্রচণ্ডভাবে শিব ভক্ত ছিলেন। প্রতিদিন এই মন্দিরে রানীমা মহাদেবের পূজার্চনা ও ধ্যান করতে আসতেন। এমনকি রাজদরবার শুরু করার আগেও মহাদেবের আশীর্বাদ নেওয়াই ছিল রানীমার নিত্যদিনের কাজ। পুরো মন্দির ও তার আশেপাশের কাঠামো পুরোটাই কিন্তু খিলানের ওপর তৈরি। রঙের চাকচিক্য নেই, কিন্তু অসাধারণ দেখতে মন্দিরটা।
মন্দিরের গায়ে খোদাই করা কাজগুলো দেখে অবাক হতে হয়, কতটা নিখুঁত কাজ। প্রজা কল্যাণের জন্য রানীমার প্রচলিত নিয়ম মেনে আজও কিন্তু মন্দির চত্বরে 5 জন পুরোহিত প্রতিদিন 7500টি শিবলিঙ্গ রোজ তৈরি করেন নর্মদার মাটি দিয়ে। আর সেই শিবলিঙ্গগুলো সন্ধ্যাবেলায় নর্মদা নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। গর্ভ মন্দিরে মহাদেব পূজিত হচ্ছেন। মন্দির দেখে বেরিয়ে এলাম। এবারে কিন্তু আমাদের গন্তব্য এখান থেকে 250 কিলোমিটার দূরেই আছে মহেশ্বরের বিখ্যাত আরও একটা শিব মন্দির। মিনিট 5 হাঁটা পথে চলে এলাম রাজরাজেশ্বর মন্দিরে। এই প্রাচীন মন্দিরটি কিন্তু শিব ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল। রাজরাজেশ্বরের মানে হলো রাজাদের রাজা, অর্থাৎ ভোলানাথকে বোঝানো হয়। বহু প্রাচীন এই মন্দির, যদিও রক্ষণাবেক্ষণ দেখে মনে হচ্ছে একদম নতুন মন্দির। রামায়ণ, মহাভারত ও স্কন্দ পুরাণে এই মহেশ্বর নগরীকে মহিষ্মতী নগরী নামে উল্লেখ করেছে। সেখানে কিন্তু এই রাজরাজেশ্বর মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তবে মুসলিম আক্রমণে এই মন্দির ধ্বংস হয়ে যায়। তারপর রানী অহল্যাবাই এই মন্দিরকে নতুনভাবে পুনর্নির্মাণ করান। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও সীতামায়ের মন্দিরও আছে। এছাড়াও এখানে গণেশের মন্দির রয়েছে। পুরো মন্দির চত্বরটাই বেশ সুন্দর ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। গর্ভ মন্দিরে মহাদেবের প্রাচীন লিঙ্গ পূজিত হচ্ছে। রাজরাজেশ্বর মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। ধীরে ধীরে চলে এলাম অহল্যা ফোর্টের মধ্যে। রানীমা মহেশ্বরে বিভিন্ন মন্দির ছাড়াও বিভিন্ন স্থানে হিন্দুদের প্রাচীন মন্দিরগুলোকে পুনর্নির্মাণ করে সনাতন ধর্মের প্রসার ঘটাতে সাহায্য করেন। এবারে আমরা অহল্যা ফোর্টের গেট দিয়ে বেরিয়ে যাব। এদিকে দর্শনীয় স্থানগুলো দেখার পর এবারে আমরা চলে এলাম হোটেলে। একদম বিকেল পর্যন্ত রেস্ট নিলাম। বিকেল 5টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা এবারে দর্শন করতে যাব নর্মদা নদীর মাঝে অবস্থিত বানেশ্বর মহাদেব মন্দির। চলে এলাম মহেশ্বর ফোর্টের নিচে অহল্যাবাই ঘাটে। ঘাটে সেই সময় মন্দিরে যাওয়ার কোনো নৌকা না থাকায় আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। সেই সময় পড়ন্ত বিকেল বেলায় অহল্যাবাই ঘাটটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। বেশ বড় এই ঘাটটা। সূর্যের স্নিগ্ধ আলো পড়ে মহেশ্বর ফোর্টকে সুন্দর লাগছে। নৌকা ঘাটে ভিড়তেই আমরা সকলে উঠে পড়লাম নৌকায়। কিছুক্ষণের মধ্যেই নৌকা করে ভেসে পড়লাম নর্মদার জলে। মহেশ্বর ফোর্ট সহ অহল্যাবাই ঘাটকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম বানেশ্বর মহাদেবকে দর্শন করতে। আমাদের চোখের সামনে তখন সূর্য মামার বিদায় বেলা। এই দৃশ্য কিন্তু অপূর্ব, সারা জীবন মনে থাকার মতন। দূরে মহাদেবের মন্দির দেখে একটু সাহস পেলাম। ধীরে ধীরে পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে। মন্দিরে নেমেই সোজা ঢুকে পড়লাম গর্ভগৃহে। জনশ্রুতি আছে বানাসুর এই দ্বীপেই ভগবান শিবের কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করেছিলেন। তার সেই স্মৃতিতেই মহাদেব এখানেই বানাসুর নামে অধিষ্ঠান করেন। মহাদেবকে দর্শন করে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম, কারণ অনেক মানুষের ভিড় রয়েছে, প্রত্যেককেই যেতে হবে ভেতরে। মন্দিরের সামনে দাঁড়িয়ে এবারে চারদিকটা ভালো করে দেখতে থাকলাম। নর্মদা নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপে এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই কিন্তু বিরাজ করছে বানেশ্বর মহাদেব। মহাদেবকে আবার প্রণাম জানিয়ে আমরা সকলে নৌকায় উঠে বেরিয়ে পড়লাম অহল্যাবাই ঘাটে ফেরার জন্য।
তখন সকলের মনে একটাই চিন্তা, ঘাটে লেজার শো শুরু হয়ে যাবে না তো। পুরোপুরি সন্ধ্যা নামার আগেই কিন্তু আমরা ঘাটে ফিরে এলাম। জানলাম শো শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি। সন্ধ্যের রংটা একটু গাঢ় হতেই অসাধারণভাবে পাল্টে গেল ঘাটের রূপ। কি যে সুন্দর লাগছে তা আপনাদেরকে কি বলবো। সময় মেনে প্রতিদিনের মতন আজও শুরু হলো মহেশ্বরের বীর ও বীরাঙ্গনাদের বীরত্বের গৌরব গাথা আগত ভক্তদের কাছে তুলে ধরার জন্য লেজার শো। প্রথমে আমরা দেখতে পেলাম রাজা সহস্রার্জুনের বীরত্ব, যিনি লঙ্কার রাজা রাবণকে যুদ্ধে হারিয়ে তার রাজ্যে বন্দী করে রেখেছিলেন। कि सहस्रार्जुन की पत्नियां रावण के 10 सर एवं एक हाथ पर दिया जलाया करती थी। आज भी महेश्वर में स्थित राजराजेश्वर मंदिर में 11 अखंड दीपक प्रज्वलित हैं, जो सदैव जीवित रहते हैं। সুন্দর ভাষ্য পাঠে এরপর আমাদের সামনে তুলে ধরা হলো শ্রী শ্রী গৌতম বুদ্ধের জীবনী। जो बौद्ध धर्म की परंपरा का हिस्सा बने। पुण्य श्लोक देवी अहिल्याबाई होलकर की धर्म परायणता का पता इस बात से भी चलता है कि उन्होंने नर्मदा परिक्रमा वासियों के लिए सदा व्रत एवं ठहरने की व्यवस्था, संस्कृत पाठशाला, योग शिक्षा को बढ़ावा, सांस्कृतिक गतिविधियां एवं व्यापार को बढ़ावा देने हेतु अनेक कार्य किए। भगवान विष्णु के अवतार श्रेष्ठ भगवान परशुराम की तपोस्थली रही है और आज भी श्रद्धालुओं द्वारा उनकी पूजा। এই লেজার শো থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। লেজার শো শেষ হতেই এবারে আমরা চললাম আরতি ঘাটে। প্রথমেই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু হলো আরতি অনুষ্ঠান। ধীরে ধীরে পুরোহিত মশাইরা মূল আরতিতে প্রবেশ করলেন। দেখতে দেখতে আরতি শেষ হলো। আমরা আরতির তাপ নিয়ে এবারে কিন্তু হোটেলে ফেরার জন্য বেরিয়ে পড়লাম। এখান থেকে হোটেল কিন্তু খুব কাছে, তাই এই আরতি ঘাট থেকেই আপনাদেরকে বিদায় জানাবো। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানালে খুব খুশি হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আরও একবার আপনাদের সবাইকে ধন্যবাদ।